সমাজের সবচেয়ে নিচু পর্যায়ে ছিলাম আমরা। কারণ আমার মা পর্যন্ত অন্যদের বাসায় কাজ করত। খেতে পারতাম না, আমার মা-বাবা খেত না। দেখেন আমার বাবা কি নিজের ব্যাংক গাড়ি ছিল না, অন্যদের ব্যাংক গাড়ি রিটার্ন করে দিতেন। নিজের বাড়ি ছিল না আমার বাবার। সেই জায়গা থেকে উঠে এসে আজকে আমি ৬ থেকে ৫ থেকে ৬ জনকে সেলারি দিচ্ছি প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকা। সমাজের একজন একেবারে নিচু ঘরের ছেলে এখন বড় একটা প্রতিষ্ঠানের মালিক। আজ পর্যন্ত প্রায় মার্কেট প্লেস এবং উইদাউট মার্কেট প্লেস প্রায় $৪০,০০০ ইনকাম করেছি আমি। আসসালামু আলাইকুম। আমার নাম মোশাররফ হোসেন সাব্বির। আমি কুমিল্লা জেলার চৌদ্দাম উপজেলার বদ্দেখিল গ্রাম থেকে এসেছি। আমার বাবা যখন ৭ থেকে ৮ বছর ছিল, তখন আমার যিনি দাদু ছিল, তিনি খুব অসুস্থ হয়ে যায়। কিছুদিন পর উনি মারা যায়। আমার বাবার মুখ থেকে শোনা এটা। আমার দাদা ৭-৮ মাস পর আরেকটা বিয়ে করে। আব্বুর সৎ মা আমার আব্বু এবং আমার চাচাকে দেখতে পারত না। বাড়িতে বিশাল পুকুর আছে, জমিন আছে, সম্পত্তি আছে, বাড়ি আছে। কিন্তু আমরা গরিব। কারণ আমার আব্বুকে সেই দিন কি মেরে ঘর থেকে বের করে দেয়। সৎ দাদির কথাতেই। এরপরে আমার বাবা আমাদের যেখানে আমি এখন বর্তমানে বসবাস করি, চৌদ্দগ্রাম উপজেলায়, চৌদ্দগ্রাম বাজারে, এর বাড়ি ওর বাড়ি কাজ করত। যখন আমাদের বয়সী হয় ১৫ থেকে ১৬ বছর হয়, তখন থেকে ভ্যান চালাতো ওইখানেই। এরপর চাচাকেও ঘর থেকে বের করে দেয়। আমার আব্বুর যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন এলাকাবাসী কয়েকজন মিলে সিদ্ধান্ত নেয় যে আমার আব্বুর সাথে আমার আম্মুর বিয়ে দিবে। প্রায় আপনার ৩০ বছর আগে ঘটনা। আমার নানুর একটা ছোট্ট একটা কয়েক শতক জমির ভিতরে আপনার বাড়ি আছে। সেখানে আমার আম্মু এবং আমার মামা এবং আমার নানু থাকতো। আমার নানা আমার আম্মুর ছোটবেলা থেকে মারা যায় আরকি। এরপর আমার আব্বু যখন আমার নানুর বাড়িতে আসে, ঘরজামাই যেটাকে বলে আরকি। থাকতে থাকতে আপনার আমরা জন্ম হই। আমরা ২ ভাই, ২ বোন। এরপর আমার বড় হতে, হতে আমার মামারও কি বিয়ের একটা বয়স হয়ে যায়। বয়স হয়ে গেলে তার বাড়ি লাগবে। আমার আম্মু ছোটবেলা থেকে কি আমার নানুর সাথে অন্যদের বাসায় কাজ করত। ওখান থেকে টাকা জমিয়ে এবং আমার আব্বু ভ্যান গাড়ি চালায় টাকা জমিয়ে আমার আম্মু যেখানে কাজ করতে যায় বাড়িতে, তারা হচ্ছে আমাদের বদ্দিকি এলাকার একজন মনে করেন জমিদার টাইপের ওইখানে কাজ করত। ওদের থেকে আমাদের হচ্ছে এনডিএর সাইডে ৭০,০০০ নাকি ৪০,০০০ তে ১ ঘন্টার জমি নিয়ে ওখানে বাড়ি দেয়। কারণ আমার জানে যে আমার একসময় এই ঘরটা ছেড়ে দিতে হবে আমার নানুদের বাড়িটা। এমনও দিন গেছে আমরা না খেতে পেরে আমার আম্মু খায়নি, আমার আব্বু খায়নি। ওই খাবারটা আমার ৪ ভাই বোনকে ভাগ করে দিত। তাদেরকে যদি বলতাম যে, "তোমরা খাইবা না?" বলত যে, আমার ওদের ক্ষুধা নেই বা ভাল শরীর খারাপ এরকম বললে আমরা খাইতে পারতাম না আরকি অনেকদিন। এমন গেছে আমরা নিজেরাও খাইতে পারতাম না। না খেয়ে আমরা কি আমার আম্মু এবং আমার আব্বু টাকা জমায়। জমিয়ে আমার ৪০,০০০ থেকে ৬০,০০০ ঋণ নিয়ে আরো একটা বাড়ি দেই। দেওয়ার পর আমরা ওইখানে চলে যাই, শিফট হয়ে যাই। আমার মামার বিয়ে হয়ে যায় এখানে। আমরা ভাই-বোন বড় হতে থাকি। আমাদের ৪ ভাই-বোনকে পড়ালেখা করিয়েছে। কোনদিন বলে নাই যে, "তোরা মাদ্রাসায় বা স্কুলে যাস না।" হুজুররা জানে যে কিছু নাই দেওয়ার মতো। বেতন নিত না। এরপর আপনার পরীক্ষার সময় পরীক্ষায় ফিস দিত না। যখন ২, ৩, ৪, ৫ এ গেলাম, এই বাড়িতে আমরা বড় হতে থাকি। কি আম্মু অন্যদের বাসায় কাজ করে মাত্র ৳২৫০০ বেতনে। আর আব্বু তো ভ্যান চালায়। আমাদের সাংসারিক যে চাহিদাগুলা কি আব্বু-আম্মু মিটাতে পারতেছে না। পরবর্তীতে আমার ভাই হচ্ছে আপনার ইলেকট্রিক বিষয়ে একটু আগ্রহ আরকি। পড়ালেখা অবস্থায় সে ইলেকট্রিক কাজ শিখতে যেত আরকি। আমার বড় আফুর বিয়ের বয়স হয়ে যায়। মানুষের থেকে ধার দেনা করে বড় আফুকে ২০১৫ র দিকে বিয়ে দেয়। পরের দিন থেকে আমার আফুর কি সাংসারিকভাবে কলহ এটানো হয় আরকি। বিয়ে করার সময় কিন্তু আমার যে দুলাভাই ছিল, সে নিজে আসে আমার বাড়িঘর দেখে বিয়ে করে নিয়ে এসে আমার আফুকে। কিন্তু পরের দিন থেকে আমার আফুর শাশুড়ি বলতে থাকে যে, "ওকে দিয়ে দাও। এত গরিব ঘরের সন্তান কেন আনছো?" কোলাহল চলতে থাকা অবস্থায় আমাদের জীবনের আরো একটা বড় বিপর্যয় নেমে আসে। আমার আফুর বিয়ের ৭ মাস পর আমি আমার ভাই কোচিং সেন্টারে 5 ফ্লোর থেকে যাই। ১৫ থেকে ২০ মিনিট পর শুনতে পাই যে কি আমাদের বাড়িতে আগুন লেগেছে। দৌড়ে যেয়ে দেখি যে আমার পুরানো পুরা ঘর জ্বলে ছাই হয়ে গেছে। যেহেতু এটা টিন শেড ছিল। ১৭-১৮ সালের দিকের কথা। ভ্যান চালিয়ে তখন একটু ভালো ইনকাম করা যাচ্ছে। আমার আম্মু অনেক টাকা জমাইছে, আমার আব্বু অনেক টাকা জমাইছে। আমাদের ঘরে একটা শোকেস ছিল। শোকেসে প্রায় আপনার ৭০ থেকে ৮০,০০০ টাকা ছিল এই কাজ করে। আমাদের ছাগল ছিল আপনার ৬ থেকে ৭ টা। আমার আব্বু শখে কবুতর পালতো। ওইটা ছিল ২৫ জোড়ার মতো ছিল। মুরগি হাঁস একেবারে আমরা কিছু বের করতে পারিনি। শুধু একটা মুরগি বের হয়েছিল আমাদের ঘর থেকে। আর সবগুলা পরের দিন কঙ্কাল হয়ে বেরিয়েছিল। আমি আমার ভাই অজ্ঞান হয়ে যাই এটা দেখে। 6-7 এ পড়তাম আমি। ২ থেকে ৩ দিন আমরা না খেয়ে মনে করেন একটা শোকের ভিতরে ছিলাম আমরা সবাই। বাইরের এলাকা থেকে চাঁদা উঠিয়ে ঘরটা দেয়।
এটার জন্য আমরা তাদেরকে অসংখ্য শুকরিয়া জানাই। কারণ ওই সময় আমাদেরকে এটা গড় দেওয়ার মতো আর সামর্থ্য নেই, যা ছিল সব শেষ। আমরা গড় দেওয়ার প্রায় 5 থেকে 6 মাস পর আমার বড় বোনের একটা মেয়ে বাচ্চা হয়, মেয়ে সহ কি ডিভোর্স দিয়ে দেয় আর কি। এবং আমরা অলরেডি 7 জন হয়ে গেছি বাড়িতে। এক্ষেত্রে আমিও আবার কি করি, পড়ালেখার পাশাপাশি পড়ালেখা কিন্তু আমরা ছাড়িনি কখনো। রাজমিস্ত্রি আমাদের এখানে, ওইখানে আমি হেল্পারি করতে চলে যাই। এটা আপনার 70 সালের। রাজমিস্ত্রি 200-300 টাকা করে কয়েক জায়গায় কাজ করি। ওই সময় আপনার ক্লাস 7 পড়ি। আমাদের এমনও দিন গেছে রাতের পান্তা ভাত ছিল, সকালে খাইছি, দুপুরে খাইনি, রাত্রে আবার মুড়ি দিয়ে আমরা মুড়ি খেয়েছি, শুধু মুড়িও খাইনি অনেকদিন। এরপর কাজ করা অবস্থায় আমি একদিন খেলতে যাই, ফুটবল খেলতে যাই। ফুটবল খেলার সময় আমার এই হাতের এই এখানে 2টা হাড্ডি থাকে না, এই দুটো হাড্ডি ভেঙে যায়। এরপর থেকে আমি, যেহেতু আমার ডাক্তার মানা করছে যে আমাকে আর কোনো বাড়ি কাজ না করতে, 5 থেকে 6 মাস পর আপনার ভাইয়ের সাথে ছোটবেলায় ঝগড়া করার সময় আমার এই হাড়ও ভাঙে যায় এই হাতের। আমি তো এবার আর কোনোদিন বাড়ি কাজ করতে পারবো না। ডাক্তার ডাইরেক্ট কি লিখে দেয় আমাদের ফিজিশিয়ানকে, যে আর কোনোদিন বড় হলেও বাড়ি কাজ করতে পারবো না। যখন আমি ক্লাস 9-এ উঠি, ক্লাস 9-এ ওঠার আগে আমার ছোট বোনকে বিয়ে দিয়ে দিই। বাগনি যেহেতু একটু বাচ্চাদের জানেন তো অনেক পরিমাণ খরচ লাগে বর্তমান সময়ে। সেই হিসাবে আমি আবার কাজে যোগ দিই। আমাদের এলাকারে আপনার ডিলারশিপে আর কি ডেলিভারি চাকরি করছি আমি প্রায় আপনার 3 বছর। ক্লাস 9 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আর কি। বোম্বে চিপস, ডেটল মালিক ডেলিভারি এগুলা বিভিন্ন বাজারে গিয়ে দিয়ে আসতাম। পড়ালেখা নষ্ট হয়ে যেতে পর্যায়ে আর কি। কারণ ডেলিভারি চাকরি দিনে আমার মাদ্রাসায় থাকে, আমি যেতে পারতাম না অনেক সময়। আমার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা আমি ওখানে কাজ ছেড়ে দিই, কারণ আমার তো পরীক্ষা অবশ্যই দেওয়া লাগবে। কাজ ছেড়ে দেওয়ার পর আমি পরীক্ষা দিই। এরপর যেহেতু আমি আর বাড়ির কাজ করতে পারবো না, আমার একটা ছোটবেলা থেকে আগ্রহ ছিল যে মনে করেন কম্পিউটার, মোবাইল এগুলো নিয়ে, নেট নিয়ে একটু আগ্রহ ছিল। আমি স্থানীয় বাজারে আপনার অফিস অ্যাপ্লিকেশন কোর্স, যেগুলো মাইক্রোসফট অফিস মানে অফিসিয়াল যে কাজগুলো, ওইগুলো শিখতে আমি চলে যাই। 2,500 টাকা দিয়ে আমি ওখানে কোর্স করি 3 মাসের। আমি এখানে 3 মাস শিখেছি এবং 7 থেকে 8 মাস ওইখানে চাকরি করেছি। ফটোকপি, প্রিন্ট কপি এগুলো অনলাইনে কাজ করে আর কি। আমি ওইখানে কাজ করি। আমাকে আপনার দিন শেষে 100 টাকা 50 টাকা করে দিত। দ্বিতীয় আমার ওইখানে আবার মোবাইল একটা ছিল, আমার আম্মুর টাকা দিয়ে কিনছিলাম আমি। মোবাইলে দেখি যে ফ্রিল্যান্সিং বিষয়টা, যে ফ্রিল্যান্সিং করে মানুষ এত টাকা আয় করছে, ঘরে বসে আসল ফ্রিল্যান্সিং যে একটা কম্পিউটার দেখলে কাজ করা যায়। আমার একটা কিউরিওসিটির জন্ম হয় আমার মনের ভিতরে। এরপর আমি জানতে থাকি যে ফ্রিল্যান্সিং কি। এরপর আমি ইউটিউবে, গুগলে দেখি যে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা। আপনার এটা গ্রাফিক ডিজাইন দিয়ে করা যায়, ভিডিও এডিটিং করে সে করা যায়, ডিজিটাল মার্কেটিং করেও করা যায়। খোঁজ নিয়ে থাকি যে গ্রাফিক ডিজাইন করতে কিরকম পিসি লাগে, ভিডিও এডিটিং করতে কিরকম পিসি লাগে। দেখি যে এটা আমার বাজেটের বাইরে। সেই হিসাবে আমি ডিজিটাল মার্কেটিংটা বেছে নিই, ইউটিউব দেখি আর কি, যে এটাতে আপনার মোটামুটি নেটে ব্রাউজিং করলে কি এনাফ। এরপর আমি বিভিন্ন ভিডিও দেখি, কিন্তু একটা সঠিক গাইডলাইন ছাড়া তো আগানো সম্ভব না। অ্যাড আসতে থাকে আমার সামনে যে এই কোর্স করায়, ও কোর্স করায়। আমি 2 থেকে 3টা কোর্স করি। প্রথম কোর্সে উনি আমার থেকে প্রায় 8,500 টাকা নিয়েছি। ইনকাম পর্যন্ত নিয়ে যাবে বলছিল আমাকে। কোর্স করো আমার এখানে, 100% ইনকাম করতে পারবা। 19 সালের লাস্টের দিকে। তখন সম্ভবত আমি ক্লাস 10-এ পড়ি। ভর্তি হওয়ার আপনার 10 থেকে 15 দিন পরে তারা কি আমাকে ব্লক করে দেয়। তখন আরো হতাশ হয়ে যায় বিষয়টা নিয়ে। যে ইচ্ছাটা ফ্রিল্যান্সিং বা আমি শিখবো বলতে শিখবোই। কারণ কি আমি ভারী কাজ করতে পারবো না। শিখার আগ্রহ জন্মায় আরো। আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বেসিক গুলা শিখি আর কি। এরপর আমি ফ্রি রেকর্ড ভিডিও অনেক জায়গা থেকে কিনি, 500-600 টাকাতে ফ্রি রেকর্ড ভিডিও গুলা কিনি। এগুলো কিনি, কিন্তু এগুলো থেকে আমি প্রপার গাইডলাইন পাই না। এরপর আমি কয়েকটা অনলাইন কোর্স করি, সেগুলো থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা কিছু শিখতে পারছি, গাইডলাইন পাইছি। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এসইও আমি মোটামুটি সবগুলো ভালো আয়ত্তে নিয়ে আসি। 7 থেকে 8 মাস হয়ে যায় কোনো কাজ পাই না। আমি ওইখানে চাকরি করতেছিলাম, শুধু আমাকে নাস্তার টাকা দিত বাজারে কম্পিউটার দোকানে। কাজ না পাওয়াতে আমি মাঝখানে হতাশ হয়ে যাই। হতাশ হওয়ার পর তবুও আমি চেষ্টা করতে থাকি। 2021 সাল হয়ে যায় আর কি, 2021 সালের প্রথম দিকে। তখন আমার পুরানো একটা মেসেজ, ক্লায়েন্টকে আমি যেহেতু আউট অফ মার্কেটে ডিচ করছিলাম, ওইখান থেকে একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ রিপ্লাই দেয় 2021 সালের দিকে। রিপ্লাই দেওয়ার পর তার সাথে আমার কমিউনিকেশন হয়। আমার তেমন একটা ইংলিশে কি আমার ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম না, মোটামুটি বুঝতাম আর কি। গুগল ট্রান্সলেটরে তার সাথে কথা হয় আপনার হোয়াটসঅ্যাপে আমার। যখন আমার সাথে তার সাথে কনভারসেশন হয়, সেও কিন্তু ইংলিশ ভালো জানতো না, সে পর্তুগিজ ভাষাটা বুঝতো আর কি বেশি। সে আমাকে পর্তুগিজে আপনার লেখা টেক্সট করতো, মেসেজ করতো আমাকে। আমি এটা গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা করে পর্তুগিজে করে তাকে মেসেজের রিপ্লাইটা দিতাম।
সে আমাকে বলল যে তুমি আমার কি 3টা চ্যানেল আছে, 3টা চ্যানেল যতগুলো ভিডিও আপলোড করবো আমি আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো নতুন যেগুলো আপলোড করবো সবগুলো আমাকে প্রতি মাসে কি এসি করে দিতে হবে। আমি বললাম হ্যাঁ করে দেওয়া যাবে, কিন্তু সে আমাকে বিশ্বাস করে না, কারণ আমি তার সাথে কি কমিউনিকেশনটা ভালো করে করতে পারিনি। তার সাথে কয়েকদিন কথা হয়, সে আমাকে বলে যে দেখো আমি তো আমার 3টা ভিডিও আছে নতুন আপলোড দিব 3টা চ্যানেলে, একই ভিডিও সে কনভার্ট করে আপনার সে পর্তুগিজ থেকে ইংলিশ, ইংলিশ থেকে জার্মান 3টা ভাষা নিয়ে সে ভিডিও জন করতো আর কি, ভয়েস ওভার করতো আর কি। 3টা চ্যানেলে কি সেম ভিডিও আপলোড দিত। সে আমাকে একদিন বলে যে আমি 3টা ভিডিও নতুন আপলোড দিব আজকে, তুমি কি এগুলো সঠিকভাবে অ্যাসি করে দিতে পারবে? যদি অ্যাসি করে দিতে পারো আমি তোমাকে 3টা ভিডিওর জন্য 20 ইউরো দিব আমি। এরপর তুমি যদি এগুলো ভালো করো পরবর্তীতে আমার 3টা চ্যানেল ম্যানেজার হিসেবে তোমাকে রেখে দিব। আমি বললাম হ্যাঁ সমস্যা নেই, তুমি আমাকে যদি টাকা নাও দাও সমস্যা নেই, তুমি আমার কাজটা দেখো আগে। পরবর্তীতে তার 3টা ভিডিও আপলোড দেয় সে, আমি সফার লিখে এগুলোকে এসইএ করি, তার ভিডিওগুলো র্যাঙ্কে আসে। প্রায় 1 বছর পর কাজ পাইছি। অনেকের কাছ থেকে আমি পরামর্শ নিতাম যে প্রথম কাজটা কিভাবে নেওয়া যায়। তারা বলতো যে তুমি যদি প্রথম কাজটা যদি ফ্রিতেও করে দাও, প্রপারলি করে দিবা, তোমার কাজ যদি সুন্দর হয় সে এমনিতে তোমাকে পেমেন্ট করবে। সেই হিসাবে আমি এত কম ইউরোতে রাজি হয়ে যাই তার সাথে আর কি। মিনিমাম ইউটিউব একটা এসইওর জন্য, একটা ভিডিও এসইওর জন্য আমরা $10 করে চার্জ করে থাকি। সেই হিসাবে অনুযায়ী আমার 3টা ভিডিওর জন্য আপনার ইউরোতে দিচ্ছে 20 ইউরো, কনভার্ট করলে $22 $23 হবে সামথিং। ওইটা আমাদের ছিল 111 টাকা 12 টাকা করে ছিল ডলার রেট। উনি আমার কাজ পছন্দ করে, আমার 3টা তার ভিডিও কি র্যাঙ্কে আসে, সে আমাকে বলে দে যে তোমার কাজ সুন্দর হয়েছে, তুমিকে আমি ম্যানেজার হিসেবে পার্মানেন্ট রেখে দিলাম। তার 3টা চ্যানেল ছিল, 3টা আপনার প্রতি চ্যানেলের জন্য সে $250 থেকে $300 আমাকে পেমেন্ট করতো। প্রায় 70,000 থেকে 80,000 টাকা প্রথম কাজ থেকে আমি ইনকাম করতে শুরু করি। তার কাজগুলো করতে থাকি। এরপর কি আমার আগ্রহ আরো বেড়ে যায়। বাজারে যে চাকরি ছিল ওটা ছেড়ে দিই আমি এই কাজ পাওয়ার পরে। সেই সময় আউট অফ মার্কেট প্লেসের দিকে ঝুঁকে যাই আমি। আউট অফ মার্কেট প্লেসে আমি ডেইলি আপনার 100 থেকে 150 ক্লায়েন্টকে রিচ আউট করতাম, মেসেজ দিতাম, অফার করতাম তোমার এই সমস্যা, এখানে ঠিক করো। ফেসবুক অ্যাডসের জন্য, গুগল অ্যাডসের জন্য, এরপরে এসইওর জন্য। ক্লায়েন্ট সাথে সাথে কখনো আপনাকে মেসেজের রিপ্লাই দেয় না, সে তার সময় মতো মেসেজের রিপ্লাই দেয়। সিস্টেমটা হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে তাদের সোশ্যাল মিডিয়াগুলো খুঁজে বের করতাম, তাদের পেজের রিচ আছে নাকি দেখতাম। যদি ডিজিটাল মার্কেটিং সেক্টর হচ্ছে কি তার ব্যবসাকে বড় করা। আমরা ছোট ছোট ব্যবসাগুলোকে টার্গেট করতাম বাইরের দেশের, এবং তাদেরকে বলতাম যে তুমি এভাবে করো, স্টেপ বাই স্টেপ আগাও, ব্যবসা ছোট থেকে একদিন বড় হবে, আমি করে দিব এটা। যেহেতু আমি ডিজিটাল মার্কেটার, আমাদের কাজই হচ্ছে ছোট একটা ব্যবসাকে বড় করা। এরপর আমি 150 থেকে 200 রিচ আউট করতে শুরু করি ডেইলি। আমার প্রতিদিন 2-3 দিন পরে 5 থেকে 6টা রিপ্লাই আসতো। তখন প্রথমে একটা কাজ পেলে আপনার ক্লায়েন্ট আসা শুরু করে, আর এখন থামার কোনো সিস্টেম নেই। এভারেজ প্রতি মাসে আমি 4 থেকে 5টা ক্লায়েন্ট পেতে শুরু করি। আমাদের হচ্ছে আউট অফ মার্কেট প্লেসের ক্ষেত্রে আমরা আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, মেইল আমরা 3টা ইউজ করে থাকি, ইনস্টাগ্রাম 4টা ইউজ করে থাকি। সেখানে আমরা মেসেজ করতাম $10 $20, এক ক্লায়েন্ট আমাকে $50 60 এরকম আমি আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করা শুরু করি তখন। আমি প্রথম ক্লায়েন্ট পাওয়ার 15 থেকে 20 দিন পর আমি দ্বিতীয় ক্লায়েন্ট পাই। দ্বিতীয় ক্লায়েন্টটা ছিল হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস নিয়ে। ওনাকে আমি মেসেজ করি, সে রিপ্লাই দেয় আপনার 10 থেকে 12 দিন পরে আমাকে রিপ্লাই দেয়। আমি তাকে বলি যে দেখো তোমার হচ্ছে, সে ফেসবুকে ছিল না, সে তার শুধু ওয়েবসাইট ছিল। ফেসবুকে সে পোস্টও করতো তার ফ্রডগুলোকে। আমি বলি দেখো তুমি কি তোমার ফেসবুকে ম্যানেজার হিসেবে আমাকে রেখে দাও, আমি তোমার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো, তোমার ব্যবসাকে সোশ্যাল মিডিয়ার মাঝে প্রচার করব, তুমি বাকি ফেসবুকে অ্যাডস দিতে পারো, এতে কি তোমার সেলস আরো বেড়ে যাবে ডে বাই ডে। আমি তাকে অফার করি যে দেখো তুমি প্রথম কাজটা কি আমার সাথে করো, আমি এটার জন্য কোনো চার্জ করব না, তো তোমার কি সেলস ভালো হয় তুমি পরবর্তীতে আমাকে পেমেন্ট করো। ফেসবুক অ্যাডস একটা লিমিটের জন্য 10 দিনের জন্য সে আমাকে হায়ার করে। 10 দিন তুমি আমার ফেসবুক অ্যাডস কি রান করো, সেট আপ করো। তার আমি মেবি $150 একটা অ্যাডস রান করি, তার মোটামুটি ভালো একটা সেলস হয়। ওনার ছিল হচ্ছে আপনার ক্লিনিং সার্ভিস বিভিন্ন বাসা বাড়িতে, তার অ্যাডস আমি রান করি $150। সে মাস শেষে খুশি হয়ে আমাকে $300 পেমেন্ট করে। ম্যাক্সিমাম ক্লায়েন্টকে বলতাম যে তুমি আমার প্রথম কাজটা আমার সাথে ফ্রিতে করো, সমস্যা না, আমি ফ্রিতে তোমার কাজটা করে দিব। ম্যাক্সিমাম আমি এইভাবে কাজ করি। অনেক ক্লায়েন্ট ছিল আমার কি কাজ করে, আমি ভালো কাজ করছি, সে পেমেন্ট না দিয়ে ব্লক করে দেয়। আমাদের এখানে একটা একেবারে এনডিএস সাইটে, ওখানে আমাদের ওয়াইফাই ছিল না। আমি হচ্ছে আপনার পকেট রাউটারটা কিনি পিসি কেনার পর। তো ম্যাক্সিমাম আমি রাতের কাজ করতাম, কারণ আমাদের এখানে নেটের সমস্যা ছিল। 10টা থেকে ভোর 4টা 5টা এমনও ছিল আমি সকাল 7টা 8টা পর্যন্ত কাজ করছি। অনেকে বলে মোবাইল দিয়ে করা সম্ভব, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের মধ্যে কখনো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয় না। যেহেতু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয় না, আমি বাড়িতে যাই, কয়েকদিন ভাবি,
ভেবে আমার আম্মুকে বলি দিয়ে, আম্মু ফ্রিল্যান্সিং শিখবো, এভাবে অনলাইনে কাজ করবো, তুমি আমাকে 40,000 টাকা দাও। 40,000 টাকা বলি আমি। আম্মু কয়েকদিন ভাবে, কয়েকদিন ভাবার পর আমি আরো কয়েকদিন তাকে জোর করে থাকি যে আম্মু আমার লাগবে। কয়েকদিনের পর আমাকে পাশের বাড়ির থেকে একজন থেকে আমাকে 40,000 টাকা দাঁড় করে এনে দেয় এবং হাতে দিয়ে বলে যে, দেখ তোকে 40,000 টাকা দিচ্ছি, আমার মান সম্মানটা রাখিস। 30,000 টাকা দিয়ে একটা 2 বছর ইউজ করে একটা পিসি কিনি। এরপর বাকি 10,000 টাকা রেখে দিই। পিসি কেনার পরে মূলত আমি বিভিন্ন ওয়েতে অনলাইনে কোর্সগুলো করার চেষ্টা করি আরকি। ফিল্ড ডিজিটাল মার্কেটিংটা শিখি আরকি। ২য় ক্লায়েন্টটা সে আমাকে বলে দেয়, গুড জব। এখন মোটামুটি আমার আরো আগ্রহ বেড়ে যায় ১ম ক্লায়েন্ট থেকে ২য় ক্লায়েন্ট। কিন্তু আউট অফ মার্কেট প্লেসে আপনার সারা জীবন কি কাজ খোঁজা সম্ভব না। আমি এক পর্যায়ে যে জানি যে মার্কেট প্লেসে কিছু করতে হবে। মানে ফাইবার, আপওয়ার্কে। আমার যে আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টগুলাকে আমার প্রায় ১৫ থেকে ২০ টা ক্লায়েন্ট রানিং হয়ে যায় তখন। আমি সেই ক্লায়েন্টগুলাকে ফাইবারে নিয়ে আসি। বলি যে, "আসো তুমি ওইখানে আমাকে ফাইবারে অর্ডার দাও, ওইখানে ফাইবার করো। সমস্যা নাই, আমি তোমার কাজ কি একুরেটভাবে করে দিব।" তখন আমার মান্থলি ইনকাম আপনার ৬০ থেকে ৭০,০০০ আলহামদুলিল্লাহ। তখন আমি যখন ৬০ থেকে ৭০,০০০ টাকা ইনকাম করি, ১ম ক্লায়েন্ট আমি যখন ১ম ক্লায়েন্টে পাই আপনার $20 আমি যখন বাড়িতে গিয়ে বলি, তারা অনেক খুশি। আমার আম্মু তো অনেক খুশি, আমার ভাই-বোন, আমার আব্বু সবাইকে বলি, তারা অনেক খুশি। এরপর আমি যখন আরো ক্লায়েন্ট পাই, আরো কাজ পাই, তখন তো আমাদের আর মা-বাবার খুশির আর কোনো ঠিকানা নেই। মা-বাবা তো জানেন কিরকম, মা-বাবা অনেক খুশি হয় আমার মান্থলি ইনকাম থেকে। যেহেতু কি আমাকে আম্মু বলছিল যে, "এই 40,000 টাকা তোকে কি দেওয়া লাগবে?" সেই হিসাবে আমি ১ম মাসের যে ইনকাম হয় আমি আমার আম্মুকে বুঝিয়ে দিই 40,000 টাকা। আমার আম্মু থেকে 40,000 টাকা মূলত হচ্ছে আমার আম্মু দিয়ে দেয় তাকে। কিন্তু আমাকে বলেনি আরকি যে 40,000 টাকা আমি দিয়ে দিছি। আমার তো ১ বছর শেষ হয়ে গেছে কমপ্লিট, পিসি কেনার পরে কাজ পাইনি আমি। আমার সব টাকা আমার আম্মুকে দিয়ে দিই। তখন আম্মু বলে দেয়, "আমি তোর টাকা আরো অনেক আগে দিয়ে দিছি আমি কাজ করে।" মান্থলি আমার আম্মু তখনও কি অন্যদের বাসায় কাজ করে। এর ফলে আলহামদুলিল্লাহ আমরা পরিবার আস্তে, আস্তে কি ডেভেলপের দিকে থাকতে থাকে। যেহেতু মার্কেট প্লেসে আমাদের কিছু করতে হবে। আউট অফ মার্কেট প্লেসে আপনার ১৫০ থেকে ২০০ ক্লায়েন্টকে মেসেজ দেওয়া হিউজ একটা সময়। হিউজ একটা কষ্টের বিষয়। মার্কেট প্লেস গুলোতে হয় কি আপনার অটোমেটেড আপনার অর্ডার আসে যখন আপনার গিগ গুলো র‍্যাংকে থাকে। আমার ৫ থেকে ৬ টা ক্লায়েন্টকে আমি বুঝিয়ে শুনিয়ে আমার ফাইবারে নিয়ে আসি। তারা ওইখানে আমাকে অর্ডার করতো। তখন কি করে তারা আমাকে পেমেন্ট আরো কম করতে শুরু করে। কারণ মার্কেট প্লেসে কি হয় আ ফ্রিল্যান্সার থেকে ২০% ট্যাক্স কেটে ফেলে এবং ক্লায়েন্টের থেকে ১০% কাটে। সেই হিসাবে উনি ১০% আরো কম দিয়ে থাকে আমাকে অর্ডার করতে। আমি কিছু মনে করিনি। আমার হচ্ছে মার্কেট প্লেসে র‍্যাংক করার উপর বিষয় ফোকাস আমার। তারা ওখানে আমাকে মান্থলি ৫ থেকে ৬ টা করে অর্ডার করতে থাকে ওইখানে কাজের জন্য হায়ার করতে থাকে। এরপর আস্তে, আস্তে ২ থেকে ৩ মাস পর তারাই আমার কি ফাইবারের লেভেল 1 করায় দেয়। ফাইবারের লেভেল 1 দেয় হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট $৪০০ ১০ টা অর্ডার এগুলো কমপ্লিট করে ফাইবারের লেভেল 1 দেয়। এরপর আমার ফাইবার সকল গিগকে র‍্যাংক হতে থাকে। তখন আমি যে মার্কেট প্লেসের বাইরে কাজ খোঁজা বন্ধ করে দিই। আমি প্রায় আপনার ৩৬ থেকে ৩৭ টা দেশের ক্লায়েন্টের সাথে কাজ করছি মার্কেট প্লেসে। ফাইবারে কি হয় আপনার পার্সোনাল কিছু শেয়ার করা যাবে না ক্লায়েন্টের সাথে বা ক্লায়েন্ট আমার সাথে পার্সোনাল কিছু শেয়ার করতে পারবে না। আমি একদিন আমার ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে SEO এর জন্য সে আমাকে বলে যে, "তোমার মেইল দাও, তোমার সাথে কথা আছে।" আমি খেয়াল করি। আমি ভাবছিলাম কি অ্যাক্সেস দেওয়ার জন্য সে মেইল খুঁজতেছে। আমি দিয়ে দিই। এটা ফাইবার অ্যালগরিদম বুঝায় দেয়। সে আমার থেকে বাইরে কনট্যাক্ট করার জন্য আমার থেকে মেইল দিছে। আমার আইডিটা ডিসেবল করে দেয়। ফাইবারের লেভেল 1 অ্যাকাউন্ট। এটা প্রায় $৫০০ ইনকাম ছিল এটাতে। ১০০ কত ডলার এটাতে আমি এখনো উইথড্র দিইনি, রয়ে গেছে এটা। কারণ ডিসেবল করে দিলে একবার ফাইবার কখনো ব্যাক দেয় না। এরপর আমি ফাইবারে অনেকদিন মেইল করতে থাকি। তারা বলে না দিবে না। তারা ৯০ দিন পর বলছে যে, "তোমার যে ডলারটা আছে এটা তোমাকে আমি ব্যাক দিয়ে দিব। ওটা সমস্যা নেই তোমার।" আমি ৯০ দিন ওয়েট করি। আমার কাজ মাঝখানে আর বন্ধ হয়ে যায় আমার। এটা হতাশা। কারণ আমার অনেক পরিশ্রমের মার্কেট প্লেস অ্যাকাউন্টটা আমার। ১০০ কত ডলার ছিল আমি ওইগুলা উইথড্র দিই আমার পেনিয়ারে। এটা হচ্ছে আপনার ২০২২ সালের দিকে। এরপর আমাকে অনেকে বলে আমার চীনা পরিচিত ফ্রিল্যান্সার অনেকে বলে যে হতাশ হইও না। ক্লায়েন্টও আমার বলে যে সমস্যা নাই তুমি আবার অ্যাকাউন্ট তৈরি করো। ৩-৪ মাস ওয়েট করি। তখন আমি আর আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টের থেকে অর্ডার নিই না। অর্গানিক ভাবে চেষ্টা করি যে আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্টকে উঠানো। আমার অর্ডার আসতে শুরু করে ২ থেকে ৩ মাস পর। ১০টা-১২টা করে অর্ডার আসতে থাকে। আস্তে, আস্তে আমি বুদ্ধি দেখি আমি আরেকটা ল্যাপটপ নিয়ে আমার টাকা আমি কিন্তু এখান থেকে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করতেছি। আমার কাজগুলা এখন বেড়ে গেছে। সেক্ষেত্রে আমি আরো ২ টা ল্যাপটপ ক্রয় করি এবং আমি আমার একজন চীনা পরিচিত ফ্রিল্যান্সার আমি ওকে হায়ার করি আমার সাথে। আমার ক্লায়েন্টের কাজ করার জন্য।
আরো একটা ফাইবার অ্যাকাউন্ট খুলি, কিন্তু আমাদের এটা আসলে এটা ফাইবার রুলস এর বাইরে আর কি। এরকম করে আমি ৩ টা অ্যাকাউন্ট কি খুলি। আমার আগেটা তো ছিলে, এগুলা খোলার পর আমি মোটামুটি সবগুলাতে হ্যান্ডসাম একটা ইনকাম করতেছি। হায়ার করার পর আমরা ৩ জন মিলে কাজ করতে শুরু করি। এটা আপনার ২০২৩ সালের দিকে। আমি প্রায় ৩ জনকে আপনার ১৫ থেকে তখন ৳২০,০০০ করে দিতাম একজনকে। করতে, করতে ২০০০ আপনার হয়ে যায়, ২০২৪ সাল চলে আসে। মোটামুটি আমাদের পরিবারের সচ্ছলতা বেড়ে যায়। ঘর ফুরো যাওয়ার পরে এলাকার মানুষ মোটামুটি একটা টিন দিয়ে উপরে টিন দিয়ে নিচে আপনার ইট দিয়ে এটা মোটামুটি ঘর করে দেয়। এরপরে হচ্ছে আমার টাকা আমি বাসায় দেওয়া লাগতো না। এটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল। আমার ভাই ছিল, আমার আব্বু ছিল, তারা ইনকাম করতো, আমার বাসায় টাকা লাগতো না। আমি সবগুলা জমাই। প্রায় আপনার ১৫ থেকে ৳২০,০০,০০০ জমাই। তবে ২৪শে ফেব্রুয়ারির দিকে আমাকে অনেকেই বলতে থাকে ডিজিটাল মার্কেটিং বলেন বা ফ্রিল্যান্সিং যত বেশি গেছেন, এগুলো নিয়ে প্রচুর স্ক্যাম হচ্ছে। আপনি যেহেতু নিজে কাজ করছেন, একটা প্রতিষ্ঠান দেন। সেখানে আপনি চাইলে টাকা নিয়েও শিখাইতে পারেন বা কিছু স্বল্প টাকা নিয়ে শিখেন, যেহেতু আপনার একটা মোটামুটি হ্যান্ডসাম ইনকাম আছে। আমি স্থানীয় বাজারে ১০ টার মতো আপনার ল্যাপটপ কিনি কম্পিউটার সহ আমি একটা প্রতিষ্ঠান দিই। বেস্ট এটার নাম রাখি আমি বেস্ট আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার। আর এই প্রতিষ্ঠানে আমি কোর্স করাতে শুরু করি। নিজেও কাজ করি। আমি কিন্তু আমার মেক্সিমাম আমি আমার ইনকাম হচ্ছে নিজের কাছ থেকেই। আমি কখনোই কোর্সের উপর ডিপেন্ড না। ৯ থেকে ১০ মাস কোর্স করাচ্ছি। ডিজিটাল মার্কেটিং এবং অফিস এফিস আমি নিজেই করাই এখানে। আমি কিন্তু অনলাইন কোর্স রাখিনি। আমি চাইলে অনলাইনে এখন আমার অনেক স্টুডেন্ট হতো। কারণ আমি জানি যে অনলাইন জগৎটা এমন হয়ে গেছে যে প্রপার ওয়েতে ভালো একটা স্কিলও শিখেন, ৫০ জন থেকে আপনাকে ৩০ জন স্ক্যাম বলবে। বর্তমানে আপনার মেক্সিমাম মেন্টররা শুধু কাজ শিখায়। সেক্ষেত্রে আমি নিজে কাজ করি। ক্লায়েন্টের কাজগুলা স্টুডেন্ট দিয়ে করাই। তাদের ক্লায়েন্টের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা হয়ে যায়। ১ম ২ জন স্টুডেন্ট নিয়ে আমি এই জ্ঞানটা ক্লাস শুরু করি। আমার ২ জন স্টুডেন্ট থেকে আপনার ২ জন স্টুডেন্ট সফল। এখন ১ম স্টুডেন্টে আমি যাকে দিয়ে শুরু করি, সে মাসে আপনার ৳৪০,০০০-৫০,০০০ ইনকাম করতে আছে আউটলুক মার্কেট প্লেসে। আমার দেখা মতে আপনার অফলাইনে হাতে কলমে শিখতে আপনার ৳১৫,০০০-২০,০০০ লাগে এবং অনলাইনে শিখতে আপনার ৳৮,০০০-১০,০০০ লাগে। সে পর্যায়ে আমি শুধু হাতে কলমে তাদেরকে শিখাচ্ছি ৳৮,০০০-৯,০০০ কোর্স ফি নিয়ে আমি। এর ফলে আপনার এইখান থেকেও ৫০% থেকে ৬০% ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার হাফেজ, এতিমদের জন্য এবং মসজিদের ইমামদের জন্য। আমি এখনো বর্তমানে ছাত্র মাদ্রাসায় আমি ফাজিল ২য় বর্ষে পড়ালেখা করতেছি। প্রতিষ্ঠান শুরু করার পর আলহামদুলিল্লাহ মোটামুটি আমার স্টুডেন্টরাও সবাই সফল কাজ করতেছে এবং আমার নিজের কাজ আমি কখনো ছাড়বো না। আমি প্রতিজ্ঞা করছি আমার নিজের কাজ নিজে করতেছি। আমার সব হচ্ছে আপনার ইনকাম আমি আমার প্রতিষ্ঠানে দিয়ে দিই। ১১ মাসের মতো আমার প্রতিষ্ঠানের বয়স। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমার মার্কেট প্লেস যে অ্যাকাউন্টগুলো আছে এবং আউট অফ মার্কেট প্লেস এখন আমার আলহামদুলিল্লাহ ২ লাখ থেকে আপনার ২.৫ লাখ পর্যন্ত ইনকাম হইতেছে। যেহেতু আমরা ১৫০ গজের ভিতরে থাকি, যেকোনো সময় সরকার আমাদেরকে উঠিয়ে দিতে পারে। আমাদের টাকা দিয়ে কিনা হলো এটা। জায়গার কিনার জন্য কথা বলতেছি। প্রায় ৫ থেকে ৬ ঘন্টা আমি জায়গা কিনে আমি ওইখানে বাসা-বাড়ি নিয়ে চলে আসবো এখান থেকে ট্রান্সফার হয়ে। আমার একজন হচ্ছে গ্রাফিক ডিজাইনার, একজন ভিডিও এডিটর, একজন ওয়েব ডেভেলপার আর আমরা হচ্ছে ৩ জন ডিজিটাল মার্কেটার। মোট ৬ জন কাজ করি আমাদের একসাথে। আমার সবগুলাকে আমি ৳১,৩০,০০০ সেলারি দিয়ে দিই। কারণ আমার আগে ছিল ২ থেকে ৩ জন। এখন আস্তে, আস্তে বাড়তেছে আমার। আমি এখন পর্যন্ত আপনার ৬০ থেকে ৭০ জনকে শিখিয়েছি। আমার এর মধ্যে আপনার হচ্ছে ৩৫ থেকে ৩০ জন এরকম কাজ করতেছে আমার। স্টুডেন্ট থেকে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। আমার এই বয়সে আমার থেকে বড় তাদের মা-বাবা, মুরব্বিরা এসে আমার সাথে স্যার করে কথা বলে। তারা আমার জন্য অনেক দোয়া করে অফিসে নিজে এসে। আমি হচ্ছে আপনার কুমিল্লা আমার ১৪ জেলার ভিতরে সবাই আমার স্টুডেন্ট। আমার এই প্রতিষ্ঠান নিয়ে প্ল্যান হচ্ছে আমরা হচ্ছে শহরের দিকে জেলা পর্যায়ে আসবো। এবং আমি চেষ্টা করতেছি যে আমাদের স্থানীয় উপজেলার ইউনোর সাথে কথা বলে আমি ফ্রিতে সরকারিভাবে, যেহেতু সরকার হয়নি, সরকারিভাবে আমি চাচ্ছি যে কয়েক শত আমি তরুণ-তরুণীকে টাকার মুক্ত করব। ১ম শুরু থেকে আজ পর্যন্ত প্রায় মার্কেট প্লেস এবং উইদাউট মার্কেট প্লেস প্রায় $৪০,০০০ ইনকাম করেছি আমি। যা বাংলা টাকায় আপনার হচ্ছে ৪০ থেকে আপনার ৪২ লাখ টাকা। এটা আসলে আমার মাঝে মধ্যে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। অনেক কান্না করছি। এটা নিজের যখন আমি ইনকাম করেছি ১ম দিন, তখনই আমার কান্না চলে আসে আসলে। কারণ একসময় আমি নিজে খেতে পারতাম না। আমার মা-বাবা অনেক না খেয়ে থাকতো। মাঝে মধ্যে এখনো আমার নিজে একা, একা বসে আমার চোখ দিয়ে পানি চলে আসে। যে জায়গায় ছিলাম আমি, আপনি আমার এলাকার মানুষকে যদি জিজ্ঞেস করেন
যে তারা একেবারে সমাজের সবচেয়ে নিচু পর্যায়ে ছিলাম আমরা। কারণ আমার মা পর্যন্ত অন্যদের বাসায় কাজ করত। সেই অনুযায়ী আমার নিজে খেতে পারতাম না, আমার মা-বাবা খেত না, আমাদের দিয়ে দিত। এলাকার মানুষ আমাদের অনেক কথা বলত। যেহেতু গরিব যে কেউ কিছু বললে আমার গায়ে লাগাতাম না আমরা। সেই পর্যায়ে আজকে আমি যেকোনো কিছু হলে আমাকে ডাকে কেউ এখন। এরপর আমি নিজে প্রতিষ্ঠান দিছি। দেখেন আমার বাবা কি নিজের ব্যাংক গাড়ি ছিল না, অন্যদের ব্যাংক গাড়ি রিটার্ন করে দিতেন। নিজের বাড়ি ছিল না আমার বাবার। আমি নিজের প্রতিষ্ঠান দিছি। আমি নিজে মালিক এখন ওনার সিইও। আমার মা-বাবা এখন কাজ করেন। কিন্তু আমার বাবা মাঝে মধ্যে এখনো যে ভ্যান গাড়ি চালাতো এখনো ওটা নিয়ে বের হয়। কারণ তাদের একটা কি একটা ফ্যাশন হয়ে গেছে। তারা যদি না বের আমি এটা গর্বের সাথে বলতে পারি যে আমার মা-বাবা কি মানুষের বাড়িতে কাজ করে। আমার বাবা ভ্যান গাড়ি চালিয়ে আমাকে বড় করছে। এখনো মাঝে মধ্যে উনি ভ্যান গাড়িটা নিয়ে বাজারে যায়। তো এখন আমি যদি বাবাকে বলি যে, "আব্বু ভ্যান গাড়ি যে চালাকে ওটা পরিচালনা করে দাও।" সে বলে, "তোকে মানুষ করছি এই ভ্যান গাড়ি চালিয়ে তোদেরকে। তুই আমাকে বলিস ভ্যান গাড়ি চালাতে বন্ধ।" সে মাঝে মধ্যে বাড়াতে যায়। আমাদের টাকা দিয়ে মা-বাবা এখন চলে। বাবা-মার স্বপ্ন আমার কখনো জানা হয়নি। সে বা মা আমাকে এভাবে বলে যে, বর্তমানে আমরা যে পর্যায়ে আছি, মা-বাবা এটাতে খুশি আমার। আমার সকালে আমি যখন আপনাদের এখানে আসতেছি, আমার বাবা কয়েকবার আলহামদুলিল্লাহ বলছে। বাবা-মাকে নিয়ে অনেক বড় স্বপ্ন আছে। আমার আমি চাচ্ছি যে কয়েক বছরের ভিতরে আমার ফ্রিল্যান্সিং এর ইনকাম দিয়ে আমি আমার মা-বাবাকে নিয়ে ইনশাআল্লাহ মক্কা যাবো। বর্তমানে আপনার বাংলাদেশের সবচেয়ে বড় কি সমস্যা হচ্ছে বেকারত্ব। ফ্রিল্যান্স সেক্টরটা এখনো আছে। এখনো হিউজ পরিমাণ ডিমান্ড ফর ফ্রিল্যান্সারের ডিমান্ড আপনার মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে। আপনারা আসেন। আর অবশ্যই শিখার আগে আপনি যার থেকে শিখবেন সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট। আপনারা যে মেন্টর থেকে শিখবেন তাকে জিজ্ঞেস করুন, "স্যার", সাহস করে জিজ্ঞেস করুন যে, "স্যার আপনি আসলে কাজ করেন কিনা?" কারণ এগুলো ম্যাক্সিমাম এমন প্রতারক ছেয়ে গেছে, তারা কখনো কি ক্লায়েন্টের সাথে হেলো কথা বলেনি। কিন্তু তারা কাজ শিখাচ্ছে শত শত স্টুডেন্টদেরকে। আমার জানা মতে যেহেতু আমি Upwork এ কাজ করছি। Upwork হচ্ছে সবচেয়ে আমার কাছে হার্ড লাগে। ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার জন্য যে বিডিং বলি আমরা, বিড করতে হয় এখানে ফ্রিল্যান্সারকে ডলার ডিপোজিট করতে হয়। Fiverr এ আপনি গিগ দিবেন সম্পূর্ণ ফ্রিতে। এরপর আপনার গিগ র‍্যাংক হবে, এখান থেকে অর্ডার আসবে। ক্লায়েন্টই আপনাকে মেসেজ দিবে। কিন্তু Upwork এ আপনি ক্লায়েন্টকে বোঝাতে হবে যে, "তুমি আমার সাথে আসো, তোমার কাজগুলো আমি করে দিতে পারবো এই কাজ।" কিন্তু Fiverr এ এমন না। কিন্তু Fiverr এ একটা সমস্যা হচ্ছে আপনার 20% কেটে নেয় আমাদের থেকে ফ্রিল্যান্সার থেকে আরকি। এবং সবচেয়ে ডিমান্ডফুল কাজ আমি মনে করি যেহেতু আমি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং সবচেয়ে বেস্ট বলছি এমন বিষয় না। আপনারা খেয়াল করবেন, একজন বিজনেসম্যানে ভিডিও এডিটর হায়ার করে তার প্রোডাক্টের ভিডিওকে এডিট করার জন্য। একজন আপনার ওয়েব ডেভেলপারে তার বিজনেসের, তার ব্যবসার ওয়েবসাইট তৈরি করতে হায়ার করে। এবং আপনার একজন গ্রাফিক ডিজাইনার তার প্রোডাক্টের পোস্টার, ফ্লায়ার ইত্যাদি তৈরি করার জন্য। সবগুলা সে কালেক্ট করে শেষ পর্যন্ত একজন ডিজিটাল মার্কেটার কাছে আসে, একজন ক্লায়েন্ট। সেই ক্ষেত্রে সবচেয়ে ডিমান্ডফুল কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। YouTube SEO, এরপর আপনার Facebook অ্যাডস, Google অ্যাডস, Instagram অনেক বড় হিউজ। আপনি এখান থেকে চাইলে যেকোনো একটা সামান্য নিশ নিয়ে কাজ করতে পারবেন। আমি বর্তমানে আমি ৩ টা সাইটে দিয়ে কাজ করি। Facebook অ্যাডস, Google অ্যাডস, একটা আপনার YouTube SEO। আমি এতটুকুই বলতে চাই যে আজকে আমার এই সফল হওয়ার পিছনে যে লোকটা অবদান রেখেছে সেটা হচ্ছে আমার মা। সেই হিসাবে আমার জীবনের সবচেয়ে আপনার মর্যাদাপূর্ণ ব্যক্তি হচ্ছে আমার মা। তার জন্য আমি আজকে এতটুকু পর্যন্ত আসতে পারছি। আমার বাবা ওইদিন বলছিল আমাকে যে, "তোর দাদা তোকে যেতে বলছে, তোদের সবাইকে।" আসলে কি আমার ছোটবেলা থেকে অনেকের যেমন সবারই আপনার দাদা, নানা, নানি বিষয়টা অনেক আপনার সেনসিটিভ বিষয়। কিন্তু আমাকে যে আমি ছোটবেলায় গেলাম, যাওয়ার পরেও আমার কোলে নেয়নি। এমন একটা অভিমান সৃষ্টি হয়েছে আমার ভিতরে যে আমার তার বিষয়টা মনের ভিতরে আসলে আমার কিরকম একটা রিটার্ন করে যে আমি কখনো তার কাছে যাব না। দেখেন একসময় আমি খেতে পাইনি। আমার মা-বাবা না খেয়ে আমাদের খাইয়েছে বা আমরাও খেতে পাইনি। সেই জায়গা থেকে উঠে এসে আজকে আমি ৫ থেকে ৬ জনকে সেলারি দিচ্ছি প্রায় ৳১ থেকে ৳১.৫ লাখ টাকা। এবং বর্তমানে আমি নিজের প্রতিষ্ঠানের মালিক। সমাজের একজন একেবারে নিচু ঘরের ছেলে এখন বড় একটা প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানের মার্কেট ভ্যালু হচ্ছে আপনার বর্তমানে ২৫ থেকে ৩০ লাখ টাকা। আসলে এটা বলে বোঝানোর মতো না যে এরা মুখে বললে যে আমি যে বলছি আমার কষ্টগুলা, এটা মুখে বলা অনেক সহজ। যে এটা বাস্তবতা করতে যান আবার যদি আমি দেখাই বাস্তবতা, হিউজ আপনার কষ্টটা। থাকলে আমার জায়গায় বুঝতে পারতেন আরকি আমরা কোন জায়গা থেকে আসছি। এই জায়গা থেকে আমি
আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জানাই। আমি আর কি এই পর্যন্ত নিয়েছি। অবশ্যই এটা আল্লাহর রহমত। লিখন ছিল আল্লাহর রহমতে আমি এই পর্যায়ে আসতে পারছি। আলহামদুলিল্লাহ। সর্বশেষ স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এর প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। তারা আমাকে এখানে ইনভাইট করেছে।